আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব। আমাদের ক্লাসের মূল ক্লাসে প্রবেশ করার পূর্বে সবার প্রতি একটি অনুরোধ থাকলো, আমার ইউটিউব চ্যানেল বিএস অনলাইন এডুকেশন, যেখান থেকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, অনেকে তোমরা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি। ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, তোমরা সবাই এই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এই অনুরোধটা থাকলো। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে প্রবেশ করব। আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ, ইতিপূর্বে বলেছি। একটি দেশের অর্থনীতি বোঝার জন্য বা অর্থনৈতিকভাবে ওই দেশটি কেমন, উন্নত নাকি অনুন্নত নাকি উন্নয়নশীল, এই অবস্থাটা বোঝার জন্য অর্থনৈতিক যে কয়েকটি টার্ম বা বিষয় বা মানদণ্ড ব্যবহার করা হয়, যেগুলোর মাধ্যমে ওই দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়, সেই বিষয়গুলো আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব। যেমন জিডিপি, ওরকম একটি বিষয় হলো জিডিপি, জিএনপি, জিএনআই, পার ক্যাপিটা ইনকাম। আজকের ভিডিওতে আমরা এই চারটি বিষয়ের সম্পর্কে ক্লিয়ার ধারণা নিব ইনশাল্লাহ। চলো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব জিডিপি। জিডিপির পূর্ণরূপটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই পূর্ণরূপটা সবাই বানান সহকারে মুখস্থ করে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ব্যবহৃত হয়। এটার বাংলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। তো আমরা এখন দেখব জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন বলতে আসলে কি বোঝায়। তো জিডিপি বলতে আসলে যেটা বোঝায়, একটি দেশের অভ্যন্তরে প্রতি বছর যে মোট পণ্য বা দ্রব্য ও সেবা উৎপাদিত হয় সেটার মোট আর্থিক মূল্যকে জিডিপি বলা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে দেশের অভ্যন্তরে হতে হবে। এই উৎপাদনটা দেশের অভ্যন্তরে হতে হবে। এই উৎপাদন ওই দেশের নাগরিক দ্বারা হোক বা বিদেশি কোনো নাগরিক দ্বারা হোক, এই উৎপাদনের সমষ্টিটাই হবে জিডিপি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। মূল সত্যটা বুঝতে পারলে কিন্তু বিষয়টা খুবই ইজি। মূল সত্যটা হচ্ছে ওই দেশের ভিতরে উৎপাদনটা ওই দেশের ভিতরে হতে হবে, ভিতরে ওই দেশের ভৌগোলিক সীমানার ভিতরে হতে হবে। এই উৎপাদন ওই দেশের জনগণ দ্বারা হোক বা বিদেশি কেউ এসে ওই দেশে ব্যবসা বাণিজ্য বা কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে উৎপাদন হোক, ওইটা জিডিপির অংশ হবে। কিন্তু ওই দেশের জনগণ বা ওই দেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে ইনকাম করে দেশে পাঠায়, ওইটা কিন্তু ওই ইনকামটা জিডিপির অন্তর্ভুক্ত হবে না, কারণ ওইটা ওই দেশের ভৌগোলিক সীমানার বাইরে। তাহলে আমরা জিডিপির ধারণাটা আরও ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে একটা নোট দিচ্ছি, নোটটা তোমরা নোট করে নেবে। যেমন এখানে কি বলছে, একটি দেশের অভ্যন্তরে, এই যে এটা হচ্ছে মূল সত্য, দেশের অভ্যন্তরে হতে হবে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা। ওই নাগরিকটা দেশি হোক, ওই দেশের হোক বা বিদেশি হোক, যে কোনো নাগরিক হোক, ওর দ্বারা প্রতি বছর উৎপাদিত, তাহলে একটা নির্দিষ্ট সময় থাকবে প্রতি বছর
উৎপাদিত সকল দ্রব্য, যে কোনো প্রকারের দ্রব্য ও সেবা। সেবা দ্রব্য বলতে তো আমরা বুঝি আমাদের এই যে চাল ডাল আসবাবপত্র বা এই জাতীয়গুলো, এগুলো আমরা দ্রব্য। আর সেবা বলতে বোঝায় যেমন চিকিৎসা সেবা, শিক্ষা সেবা, এগুলারও কিন্তু আর্থিক মূল্য আছে। তো সকল প্রকার দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। তো জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি ও সামর্থ্য বোঝার জন্য। অর্থাৎ এটার মাধ্যমে ওই দেশের অর্থনীতির সামর্থ্য বোঝা যায়। তবে ওই যে আরেকটা কথা বললাম, দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে, অর্থাৎ ওই দেশের কোনো কোম্পানি বিদেশে গিয়ে ব্যবসা করে দেশে টাকা পাঠায়, সেই আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না, অর্থাৎ জিডিপির এটা অংশ হবে না, যেহেতু এটা দেশের ভৌগোলিক সীমানার বাইরে সে এই উৎপাদনটা বা ইনকামটা করেছে। তো মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য, অর্থাৎ ওই দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যে উৎপাদনটা হবে সেটার আর্থিক মূল্যটাই হচ্ছে জিডিপি। তো আশা করি আমরা জিডিপি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে জিএনপি। তো জিএনপির পূর্ণরূপটা আমরা শিখে ফেলি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, যেটার বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তো মোট জাতীয় উৎপাদনটাও আমরা জিডিপির মতো খুবই সহজভাবে আমরা শিখে ফেলব। এই যে জিএনপি হচ্ছে একটি দেশের নাগরিক বা একটি দেশের জনগণ কর্তৃক নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছর, উৎপাদিত সকল প্রকার পণ্য ও সেবার মোট আর্থিক যোগফলকে জিএনপি বলা হয়। এখানে কিন্তু দেশের অভ্যন্তরেও বলে নাই বা ভৌগোলিক সীমানার ভিতরেও আমি বলিনি, কিন্তু বলছি একটি দেশের নাগরিক কর্তৃক বা ওই দেশের জনগণ কর্তৃক। সেই উৎপাদনটা হতে পারে ওই দেশের ভিতরে বা বিদেশে বা অন্য কোনো রাষ্ট্রে। ওই জাতিটা হলেই হবে, ওই জাতি যেখানে উৎপাদন করুক সেই যদি বৈধ পথে ওই দেশে অর্থনীতিতে তার ইনকামটা যুক্ত করতে পারে তাহলে সেটা জিএনপির অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আমরা জিএনপিতে যেটা দেখলাম, কয়েকটা শর্ত অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে ওই দেশের নাগরিক হতে হবে, ওই দেশের নাগরিক যেখানে উৎপাদন করুক, দেশে বা দেশের বাইরে যেখানে উৎপাদন করুক সেটা বৈধ পথে আসতে হবে বা ওই দেশের অর্থনীতিতে বৈধ পথে এসে যোগ হতে হবে, তাহলে সেটা জিএনপির অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম, এই ধরো বিদেশি কেউ এসে ওই দেশে এই উৎপাদন করলো, কারখানা প্রতিষ্ঠা করে বা সে চাকরি করে, যে টাকাটা বা যে পণ্যটা উৎপাদন করবে সেটা কিন্তু জিএনপির অন্তর্ভুক্ত হবে না, কারণ সে ওই দেশের নাগরিক না, সে বিদেশি নাগরিক। আবার ওই দেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে টাকা ইনকাম করে ওই দেশের অর্থনীতিতে যুক্ত করতে পারে বৈধ পথে, তাহলে সেটা জিএনপির অন্তর্ভুক্ত হবে। তাহলে মূল বিষয় হচ্ছে এটা। তো আমরা তোমাদের নোট করার জন্য এই বিষয়টা লিখিত আকারে উপস্থাপন করতেছি, ভিডিওটা পজ করে তোমরা নোটটা করে নেবে। একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, যেটা বললাম এই 1 বছরে, ওই যে এখানে এই মূল সত্য হচ্ছে এটা, একটি দেশের নাগরিক ওই দেশের নাগরিক হতে হবে, যে 1 বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ এটা বিশ্লেষণ করলে হবে একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, অর্থাৎ নিজ দেশেও হতে পারে বিদেশেও হতে পারে, সেটা চাকরি বা ব্যবসা যেটাই করুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হবে। তো জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য, অর্থাৎ একটি দেশের অর্থনীতিতে ওই দেশের নাগরিকরা কি অর্থনৈতিকভাবে যে অবদানটা রাখছে সেটা বোঝার জন্যই জিএনপিটা হিসাব করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থের যে পরিমাণ অর্থ বৈধ পথে, বৈধ পথে হতে হবে, তাহলে সেটা অর্থনীতির ক্যালকুলেশনে আসবে, বৈধ পথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। আশা করি তোমরা জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। আমরা পরবর্তী বিষয়তে চলে যাই। তো আমরা
যারা এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ তারা কিন্তু এই এটা পারার কথা, জিএনপি ও জিডিপির মধ্যে পার্থক্য। উপরে যে সংখ্যাগত পার্থক্য যদি পরীক্ষা আসে, সংখ্যাগত যে পার্থক্যগুলো উপরে বললাম সেগুলো তো বলবাই, আর মূল বিষয়টা এইভাবেও বলে দিতে হবে যে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি শুধু দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করে, অর্থাৎ দেশের নাগরিক হতে হবে। এই উৎপাদনটা দেশের নাগরিকদের উৎপাদন হতে হবে, ওই দেশের নাগরিক। ওই নাগরিকরা দেশে বা বিদেশে যেখানে অবস্থান করুক না কেন, এক্ষেত্রে নাগরিকই গুরুত্বপূর্ণ। তাহলে জিএনপি সম্পর্কে যে মূল সত্যটা সেটা হচ্ছে দেশের নাগরিকই হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই নাগরিকটা দেশে উৎপাদন করুক বা বিদেশে অবস্থান করে উৎপাদন করুক, আয় করুক, সেটা জিএনপির অন্তর্ভুক্ত হবে। আর জিডিপির ক্ষেত্রে হচ্ছে দেশের সীমানা, যেটা আগেও বলছে, জিডিপির ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে দেশের সীমানার ভিতরে হতে হবে। এই সীমানার ভিতরে উৎপাদনটা তো ওই দেশের নাগরিকে করুক বা বিদেশি নাগরিকে করুক, সেটা জিডিপির অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যেটা বললাম, এই ক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে নাগরিকই গুরুত্বপূর্ণ, আর জিডিপির ক্ষেত্রে হচ্ছে ভৌগোলিক সীমানাটা গুরুত্বপূর্ণ। তো মোট জাতীয় উৎপাদন বা জিএনপি ও জিডিপির চেয়ে বেশি বা কম হতে পারে, আবার সমানও হতে পারে। তাহলে আগের কথাগুলা সংখ্যাগত পার্থক্য আর এই কথাটা পার্থক্য মিলে তুমি এই প্রশ্নটার উত্তর তৈরি করতে পারো। আচ্ছা, আরেকটা টার্ম হচ্ছে জিএনআই, যেটা পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, আর যেটার বাংলা হচ্ছে মোট জাতীয় আয়। আমরা এটা যদিও জিএনপির মতোই, তারপরেও কিছু পার্থক্য থাকার কারণে এই বিষয়টা নিয়ে আসলাম। জিএনআই আর জিএনপি মোটামুটি একই বিষয়ের অন্তর্ভুক্ত, তারপরও কিছু সামান্য পার্থক্যের কারণে, যে পার্থক্যটা আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার ধারণা নিব। তার আগে আমরা সংজ্ঞাটা দেখে নিই। একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে। অর্থাৎ জিএনপির মতো সংখ্যাটা ওই একটি দেশের জনগণ যখন এগুলা ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করবে তার বাজার মূল্যকে জাতীয় আয় হিসেবে গণ্য করা হবে। তো আমরা এই যে বললাম যে জিএনপি আর জিএনআই একই, সামান্য একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা বোঝার জন্য তোমাদেরকে আমি একটি উদাহরণ দিচ্ছি। উদাহরণ ভিত্তিক পার্থক্যটা হচ্ছে, মনে করি একটি দেশের মোট জাতীয় উৎপাদন এর পরিমাণ হলো 8,000 কোটি টাকা, অর্থাৎ জিএনপি হলো 8,000 কোটি টাকা। মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, এই ব্যয়টা হচ্ছে ধরো তুমি একটা মেশিন কিনলে, এই মেশিন প্রথম বছর যে উৎপাদনটা করতে পারবে, পরবর্তী বছরগুলোতে আস্তে আস্তে তার সক্ষমতা কমে যাবে, তার মেনটেনেন্স ব্যয় বেড়ে যাবে, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বেড়ে যাবে। তখন তোমার যে উৎপাদন থেকে এই ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা কিন্তু বাদ দিতে হবে। তাহলে পুরো উৎপাদনটা কিন্তু তোমার ইনকাম হিসেবে থাকতেছে না, এখানে এই কিছু বিষয় বাদ দিতে হবে। যেমন কি বাদ দিতে হবে? মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, এই উদাহরণটাতে জিএনপি হচ্ছে 8,000 কোটি টাকা, আর এই ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হচ্ছে 600 কোটি টাকা। পরোক্ষ কর, হস্তান্তর পাওনা ও সরকার উদ্বৃত্ত মুনাফা হচ্ছে 800 কোটি টাকা। সরকার প্রদত্ত ভর্তুকির পরিমাণ হলো 200 কোটি টাকা। এই যে এই একটি দেশের যখন এই অবস্থা, সেক্ষেত্রে আমরা এই জিএনআই বা ন্যাশনাল ইনকাম কিভাবে বের করব? আমরা একটা সূত্র এখানে ব্যবহার করতে পারি, যেটা ব্যবহার করা হয়, সেই সূত্রটা অনুযায়ী অঙ্কটা বা এই জিএনআইটা বের করা হয়। সূত্রটা হচ্ছে জিএনপি মাইনাস ওই যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় এবং অন্যান্য পরোক্ষ কর, হস্তান্তর কর, এগুলোকে যোগ করে জিএনপি থেকে বাদ দিতে হবে, আর সরকার যে ভর্তুকি দিবে সেটা যোগ করতে হবে। তাহলে এইভাবে আমরা এই যে জিএনআইটা পাবো। তাহলে একটি দেশের যখন এই অবস্থা হবে, যেখানে জিএনপি হবে 8,000 কোটি টাকা, জিএনআই হবে 6,800 কোটি টাকা, অর্থাৎ জিএনপি আর জিএনআই একই বিষয় হলেও জিএনপি থেকে জিএনআই বের করার জন্য কিছু ব্যয় ও কর বাদ দিয়ে জিএনআইটা আমরা বের করি। এইটা হচ্ছে একটু পার্থক্য।
তো আমরা এই জিএনআইটা শেখার মূল কারণ হচ্ছে মাথাপিছু আয় বের করার জন্য এই টার্মটা আমাদের আসবে, এই জন্য আমরা এটা শিখে নিলাম। এখন আমরা দেখব পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়। মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময় কোনো দেশের নাগরিকদের গড় আয়, অর্থাৎ পুরো একটি দেশের যত নাগরিক থাকবে, একটি দেশের যত ইনকাম হবে, গড়ে প্রত্যেক নাগরিকের কত আয় করছে গড়ে বের করার সিস্টেমটা হচ্ছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়। মোট জাতীয় আয়, যেটা আমি একটু আগে তোমাদেরকে ধারণা দিয়েছি, জিএনআই মোট জাতীয় আয়, আর একটা হচ্ছে মোট জনসংখ্যা। এই দুটো বিষয় লাগবে মাথাপিছু আয় বের করার জন্য। কিভাবে বের করব? কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে, অর্থাৎ এই জিএনআইকে, মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় পাওয়া যায়। তো আমরা যেটা এখানে বললাম জিএনআই, আর লাগবে হচ্ছে আমাদের মোট জনসংখ্যা। তো তোমাদেরকে এই জাতীয় অঙ্ক দিয়ে দিতে পারে, যেখানে উল্লেখ থাকতে পারে একটি দেশের জনসংখ্যা এত, মোট জাতীয় আয় এত, তাহলে সেখানকার মাথাপিছু আয় কত হবে। তখন তোমরা এই অঙ্কটা কিভাবে করবে আমরা একটু পরে দেখব। তো মাথাপিছু আয়টা কেন, এটার মাধ্যমে আমরা কি পেয়ে থাকি, একটি দেশের কি জন্য মাথাপিছু আয় বের করা হয়, এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। অর্থাৎ একটি দেশের মানুষের জীবনযাত্রা কোন পর্যায়ে সেটা আমরা এই মাথাপিছু আয়ের পরিমাণ দেখে সেটা বের করতে পারবো। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সেই দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। তো আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়টা জেনে নিই। বাংলাদেশের বর্তমানে অর্থাৎ 2019-20 অর্থ বছরে মাথাপিছু আয় হচ্ছে $2064। তো এটা দিয়ে বা বাংলাদেশ থেকে উন্নত দেশগুলা মাথাপিছু আয় অনেক বেশি, আর বাংলাদেশ থেকে এই অনুন্নত দেশগুলার মাথাপিছু আয় বাংলাদেশ থেকে কম। তো এই যে এই টার্মটা ব্যবহার করে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা নিতে পারি। তো আমরা এখন দেখব মাথাপিছু আয় বের করব কিভাবে। একটা সূত্রের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। সূত্রটা হচ্ছে কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়, এই মোট জাতীয় আয়কে আমরা ওই বছরের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাবো ওইটাই হচ্ছে মাথাপিছু আয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি, 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি। ওই সময় মোট জাতীয় উৎপাদন বা আয় হলো 5,000 কোটি মার্কিন ডলার। তো এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ওই যে আমি যেটা বললাম মোট জাতীয় আয়, জাতীয় উৎপাদন যেটাকে আমরা জিএনপি বলি, আর হচ্ছে আয় যেটা হচ্ছে জিএনআই। অর্থাৎ তোমার অঙ্কের মধ্যে জিএনপি থাকুক জিএনআই থাকুক, যেটাই থাকুক ওইটা দিয়ে তুমি অঙ্কটা করে ফেলবে। তো আমরা এই উদাহরণটা, এই সূত্র দিয়ে তুমি নিজে নিজে ভিডিওটা এখানে পজ করে নিজে নিজে চেষ্টা করে দেখো, তারপর উত্তরের সাথে মিলিয়ে দেখো আমরা এটা কিভাবে বের করবো সূত্রের সাহায্যে দেখে নাও। তো যেহেতু বলছে যে সূত্রে কি বলছে, কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়, তো আমাদের অঙ্কে বলা আছে যে মোট জাতীয় আয় হচ্ছে 5,000 কোটি, তাহলে 5,000 কোটি টাকা উপরে বসবে, এই উপরে বসালাম। তারপর জনসংখ্যা হচ্ছে আমাদের সূত্রে বলছে ওই বছরে মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, তাহলে জনসংখ্যা ছিল 10 কোটি, এই যে 10 কোটি এর জন্য ভাগ দিলাম। তাহলে 5,000-কে 10 দিয়ে যখন আমরা কাটাকাটি করব তখন 500 মার্কিন ডলার পাবো। তো আশা করি তোমরা এই চারটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেই সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের কোনো উপকার দেয় বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, একটি লাইক দিবে। আর আবারও বলতেছে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে এই বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো তোমার জন্য সহজে খুঁজে পেতে পারবে তুমি। তো আজকের ক্লাস এ পর্যন্ত।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।